আবারও ইয়েমেন উপকূল থেকে আরো একটি ইসরায়েলি জাহাজ আটক করেছে হুতি বিদ্রোহীরা, দাবি রিপোর্টে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মিয়ানমারে বিদ্রোহীদের দখলে শতাধিক সামরিক ঘাঁটি, কোন ঠাসা জান্তা সরকার। এবার ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বিরোধী দুটি নয়া ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। কয়েকটি অঞ্চলে গণড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। আরো জানিয়ে দিব, গাজার ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারবে না আমেরিকা, হুঁশিয়ারি ইরানের। এদিকে ইসরায়েলের সামরিক কারাগারের সামনে সহিংসতা, আহত অন্তত 4 জন। গত 1.5 মাসে গাজায় 40,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে বৈঠকে ইসরায়েলি মন্ত্রিসভা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইয়েমেন উপকূল থেকে আরো একটি ইসরায়েলি জাহাজ আটক করল হুতি বিদ্রোহীরা। ইয়েমেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন আরেকটি জাহাজ আটক হয়েছে। জাহাজটির নাম সেন্ট্রাল পার্ক। এর মালিকানায় রয়েছে ইসরায়েলি ধনকুবের এয়াল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপ। জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানিটি জানিয়েছে, সেন্ট্রাল পার্ক নামে তাদের একটি ট্যাঙ্কার ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে। লন্ডন ভিত্তিক জোডিয়াক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজটিতে 22 জন ক্রু রয়েছে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জাহাজটি একজন তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলছিল এবং এর ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক। জাহাজটিতে ফসফরিক অ্যাসিড বোঝাই রয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি অ্যামব্রে জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ওই এলাকায় অভিযান চালানোর চেষ্টা করছে এবং অন্যান্য জাহাজকে ওই এলাকা থেকে দূরে সরে থাকার আহ্বান জানিয়েছে। তবে এখনো এটা পরিষ্কার নয় যে কারা জাহাজটি আটক করেছে। কেউ এর দায়িত্ব স্বীকার করেনি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শুধু একটি শব্দের একটি পোস্ট দিয়েছে। তিনি লিখেছেন, ZIM ইয়েমেনের রাজধানী এডেনে সৌদিপন্থী সরকার ক্ষমতায় থাকলেও দেশটির বিশাল এলাকা হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। হুতি যোদ্ধারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে চলমান যুদ্ধে যোগ দিয়েছে। হুতি আন্দোলন বলেছে, ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের বৈধ টার্গেট। অ্যামব্রে জানিয়েছে, ছিনতাইকারীরা সেন্ট্রাল পার্ক জাহাজটিকে ইয়েমেনের হুদাইরা বন্দরে যাওয়ার নির্দেশ দিয়ে বলেছে, এটি সেদিকে না গেলে জাহাজটির উপর হামলা করা হবে। এদিকে মিয়ানমারে বিদ্রোহীদের দখলে শতাধিক সামরিক ঘাঁটি, কোন ঠাসা জান্তা সরকার। মিয়ানমারের চীন সীমান্তে জান্তা সেনার সঙ্গে বিদ্রোহীদের প্রচন্ড সংঘর্ষ চলছে। সংঘর্ষে জান্তা সেনাদের হটিয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং সহ বেশ কয়েকটি ঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহীরা। স্থানীয় গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন মতে, চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্য জুড়ে এবং পশ্চিমে রাখাইন রাজ্যে একাধিক ফ্রন্টে সংঘর্ষ চলছে। গত মাসে রাজ্যের 3টি বিদ্রোহী গোষ্ঠী একজোট হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। মূলত তারপর থেকেই সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার জান্তা সেনার উপর নতুন উদ্যমে হামলা শুরু করে 3 বিদ্রোহী গোষ্ঠীর সমন্বিত বাহিনী, দ্য থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। বিদ্রোহী গোষ্ঠীগুলো হলো মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, আরাকান আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি। 3টি গোষ্ঠীর যোদ্ধাদের সম্বন্ধিত আক্রমণে পিছু হটছে জান্তা সেনারা। গত কয়েকদিনে সীমান্তের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং সহ বেশ কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে জান্তা শতাধিক ঘাঁটি বিদ্রোহীদের দখলে চলে গেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর বরাতে রোববার স্থানীয় গণমাধ্যম কোকাং নিউজ জানায়, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি কিউন সান কিয়াউত সীমান্ত ক্রসিং দখল করেছে। এবার ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বিরোধী দুটি নয়া ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, ড্রোন এবং ক্রুজ মিসাইল মোকাবেলায় ইরান আকাশ থেকে নিক্ষেপযোগ্য 2টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, IRGC-র নৌবাহিনী তাদের সর্বশেষ যে সাফল্যগুলোর ঘোষণা দিয়েছে
তার মধ্যে রয়েছে দুটি নয়া ক্ষেপণাস্ত্র। আকাশ থেকে নিক্ষেপযোগ্য ওই ক্ষেপণাস্ত্র দুটির রেঞ্জ 4 থেকে 17 কিলোমিটার। রিয়ার অ্যাডমিরাল তাংসিরি আরো বলেছেন, আইআরজিসির নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বিশ্বে নজিরবিহীন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। তিনি বলেন, আইআরজিসি এখন নৌযান নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। শহীদ সোলাইমানি, শহীদ সাইয়াদ সিরাজি এবং শহীদ হাসান বাকিরি নৌযানগুলো ওই সাফল্যের উদাহরণ। অ্যাডমিরাল তাংসিরি এ নৌযানগুলোকে বৈশিষ্ট্য ও গতির দিক থেকে নজিরবিহীন এবং অনন্য বলে উল্লেখ করেছেন। এই নৌযানগুলো ইরানের বিশেষজ্ঞরা তৈরি করেছেন। বিশেষ করে এগুলোর গতি আমেরিকার জাহাজের গতির 3 গুণ বেশি বলে মন্তব্য করেন অ্যাডমিরাল তাংসিরি। ইরানের প্রতিরক্ষা নীতি আক্রমণাত্মক নয়, প্রতিরোধমূলক। প্রতিরোধ গড়ে তোলার জন্য নির্ভরযোগ্য সামরিক ও অস্ত্র সক্ষমতা সহ শক্তিশালী ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী থাকা অপরিহার্য বলে মনে করে ইরান। সূত্র পার্স টুডে। আবারও কয়েকটি অঞ্চলে গণড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনী দেশের কয়েকটি অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে চালানো গণড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এসব হামলায় ইউক্রেনের সামরিক বাহিনী অন্তত 24টি ড্রোন এবং 2টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এই সব হামলার চেষ্টা চালানো হয়, কিন্তু রাশিয়ার সামরিক বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলাগুলো প্রতিহত করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী আজব সাগরের উপর দিয়ে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে সেগুলো ভূপাতিত করে রাশিয়ার সেনারা। এদিকে রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর কয়েকটি অঞ্চলে বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের পক্ষ থেকে মস্কোর উপরেও গণভাবে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ড্রোন হামলার পর মস্কোর বিমানবন্দরগুলোতে বিমান চলাচল বিঘ্নিত হয়। সূত্র পার্স টুডে। গাজার ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারবে না আমেরিকা, হুঁশিয়ারি ইরানের। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, গাজা উপত্যকা নিরীহ জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলি অপরাধ যজ্ঞের অন্যতম প্রধান সহযোগী আমেরিকা এই অবরুদ্ধ উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণে কোনো ভূমিকা পালনের অধিকার রাখে না। তিনি গতকাল তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগানের সঙ্গে এক ফোন আলাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজার অধিবাসীদের হত্যাকারী এবং এই উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণ প্রশ্নে মার্কিন সরকারকে ভূমিকা রাখতে সুযোগ দেওয়ার অর্থ হবে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আমেরিকাকে অপরাধযোগ্য চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। প্রেসিডেন্ট রাইসি বলেন, গাজাবাসীর জন্য সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়ায় কোন ধরনের হস্তক্ষেপ করার অধিকার মার্কিনীদের নেই, বরং তারা এ ধরনের কিছু করতে গেলে তা ব্যর্থ হতে বাধ্য। তিনি বলেন, গাজাবাসী তাদের উপত্যকা শাসন করার জন্য হামাসকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। নিজেদের ভবিষ্যৎ প্রশ্নেও যে কোনো সিদ্ধান্ত তারাই নেবে। গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল গত 7 অক্টোবর থেকে টানা 48 দিন ভয়াবহ বোমাবর্ষণ ও পাশবিক হামলা চালিয়েছে, যদিও সেখানে বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চলছে। হামলার শুরুতে এবং এরপরও ওয়াশিংটন ও তেল আবিব বারবার বলেছে, চলমান আগ্রাসনে হামাসকে ধ্বংস করে ফেলা হবে এবং এরপর গাজা উপত্যকায় অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে। সেই সঙ্গে গাজা উপত্যকার শাসনভার কার হাতে দেওয়া হবে তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের বক্তব্য দিতে দেখা গেছে। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট দু দেশের মধ্যকার সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ, ঐতিহাসিক ও সুপ্রতিবেশী সুলভ বলে মন্তব্য করেন। এ সময় তেহরান আঙ্কারার সম্পর্ককে অনুকূল ও গঠনমূলক বলে আখ্যা দেন এরদোগান। তিনি এ সম্পর্ককে সেরা ও ব্যতিক্রমী পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট দু দেশের কৌশলগত সহযোগিতা বিষয়ক সুপ্রিম কাউন্সিলের বৈঠকে আয়োজনে আঙ্কারার প্রস্তুতি ঘোষণা করেন। সূত্র পার্স টুডে। এবার ইসরায়েলের সামরিক কারাগারের সামনে সহিংসতা, আহত অন্তত 4 জন। ইসরায়েলের একটি সামরিক কারাগারের সামনে সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার পশ্চিম তীরে রামাল্লার কাছে আফের কারাগারে রাতভর উত্তপ্ত ছিল পরিস্থিতি। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, কারাবন্দী ফিলিস্তিনিদের অপেক্ষারত কয়েকশো স্বজনের সাথে সংঘাত হয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর। এ সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি বর্ষণ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন অন্তত 4 ফিলিস্তিনি। তাদের মধ্যে 16 বছরের এক কিশোরের গুরুতর আহত হয়েছে। তবে কারাগারের ভেতরে যাতে গোলমাল ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে দখলদার সেনারা। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এদিকে গত 1.5 মাসে গাজায় 40,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার পর থেকে 1.5 মাসের বেশি সময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায়
এ পর্যন্ত 40,000 টন ওজনের প্রায় 6,000 বোমা ফেলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতির তৃতীয় দিনে গাজার মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী উপত্যকায় 40 টন বিস্ফোরক ফেলেছে। দখলদারদের নৃশংসতা ক্যামেরার মাধ্যমে যাচাই বাছাইয়ের পর বিষয়টি উন্মোচিত হয়েছে। তিনি আরো বলেন, ইসরায়েলের ব্যবহৃত এবারের বোমাগুলো আগে কখনো ব্যবহার করা হয়নি। শতাধিক মানুষকে নিহত হওয়ার স্থানে কবর দেওয়া হয়েছে। এই ধ্বংসযজ্ঞ গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার ইচ্ছার প্রতিফলন। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এরপর 28 অক্টোবর থেকে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ বোমা হামলায় 48 দিনে গাজায় 14,008 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে 10,000-এর বেশি নারী ও শিশু। আহত হয় আরো 30,000-এর বেশি ফিলিস্তিনি। অবশেষে গত 24 নভেম্বর থেকে 4 দিনের যুদ্ধবিরতি সম্মত হয় দুই পক্ষ। বর্তমানে সেই যুদ্ধবিরতি চলছে। এবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে বৈঠকে ইসরায়েলি মন্ত্রিসভা। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বৈঠকে বসে ইসরায়েলি মন্ত্রিসভা। সংশ্লিষ্ট এক সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ চুক্তির শর্ত পূরণ সাপেক্ষে এর মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল সরকার। সাময়িক যুদ্ধবিরতিতে একটি শর্ত অনুযায়ী হামাস যদি প্রতিদিন 10 জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। এই শর্তের কথাই বলেছে ইসরায়েলের মন্ত্রিসভা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান 4 দিনের যুদ্ধবিরতি শেষ হলেই ফিলিস্তিনের গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু করবে সেনাবাহিনী। এই কথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে এ পর্যন্ত তৃতীয় দফায় বন্দী বিনিময় হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন মতে, শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস 13 জন ইসরায়েলি শিশু ও বৃদ্ধকে মুক্তি দেয়। অপরদিকে নারী শিশু সহ 39 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। এরই ধারাবাহিকতায় শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন হামাস নারী শিশু সহ 13 জন ইসরায়েলিকে মুক্তি দেয়, যার মধ্যে 6 জন নারী ও 7টি শিশু। বিপরীতে নারী ও শিশু সহ 39 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল, যার মধ্যে 6 জন নারী ও 33 জন শিশু।